ইন্ডিয়ার মেসেজিং এবং তাদের অ্যাকশন, এই দুটোর ভিতরে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। সায়দাবাদটা আপনার কাশপুরে নিয়ে যাওয়ার কথাবার্তা চলতেছে, আবার গাবতলীটাকে হেমায়তপুরে নিয়ে যাওয়ার কথাবার্তা চলতেছে, মহাখালীকে নিয়ে যাওয়ার কথা হচ্ছে আপনার পূর্বাচল। এটা বেসিক্যালি সরকার করতে চাচ্ছে জনভোগান্তি কমানোর জন্য। বাংলাদেশে আসলে বিশ্বকাপ ব্রাজিল যেদিন থেকে খেলছে সেদিন থেকে উন্মাদনার চূড়ান্ত পর্যায়ে আর্জেন্টিনাও খেললো। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করি। গত কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা নীতি বিষয়ক উপদেষ্টা যিনি জাহিদুর রহমান, দিল্লিতে বিমানবন্দরে তাকে হয়রানির শিকার হতে হয় এবং এক পর্যায়ে তিনি বাংলাদেশে চলে আসেন। তো এইসব বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন, তিনি নিজে বলেছেন আসলে কি ঘটনা ঘটেছিল। তো এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শাহরিয়ার জামানের সঙ্গে। শাহরিয়ার ভাই, কি হয়েছিল এবং মানে কি বলছেন আমাদের উপদেষ্টা? ধন্যবাদ। রোববার দিন এই ঘটনা ঘটে যখন উনি দিল্লিতে গিয়েছিলেন ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের একটা সিনিয়র অফিসিয়াল মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য, এবং সেখানে দিল্লি এয়ারপোর্টে তাকে হেনস্থা করা হয়। রোববার দিন, সোমবার দিন, গতকালকেও এটা নিয়ে বিস্তারিত রিপোর্ট হয়েছে। তো যেটা হয়েছে যে সেই তথ্যগুলো আমরা পাচ্ছিলাম বিভিন্ন সোর্স থেকে। গতকালকে যে ঘটনাটা ঘটলো, যে প্রেস কনফারেন্সের মাধ্যমে জাহিদুর রহমান সাহেব কিন্তু সবাইকে জানালেন যে আসলে উনি ওখানে কিভাবে হ্যারাস্ট হয়েছেন, সেটার বিস্তারিত উনি ব্যাখ্যা দিয়েছেন। এবং ওনাকে প্রশ্নও করা হয়েছে যে এর ফলে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপে কোনো প্রভাব পড়বে কি না, বা এরপরে বাংলাদেশ কি অ্যাকশন নিতে যাবে, সেগুলোর বিস্তারিত উনি বর্ণনা দিয়েছেন। এবং উনি আশা করেন যে এনার এই ইনসিডেন্টের পরে, এই হ্যারাসমেন্টের পরেও যেন বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, উইচ ইজ এক্সট্রিমলি প্র্যাগম্যাটিজম অফ হিম। এবং উনি আরও একটা জিনিস যেটা বলেছেন যে নেক্সট কোর্স অফ অ্যাকশন সেটা ফরেন মিনিস্ট্রি ডিসাইড করবে। তো মোটা দাগে যে ঘটনাটা ঘটেছে, যে উনি তো ব্যাখ্যা দিয়েছেন এবং এটা তখন সবাই আমরা জেনেও গেছি যে ওই সময় কি ঘটেছিল। এইখানে একটা জিনিস একটু লক্ষণীয়, যে আমরা যে জিনিসটা দেখছি যে মেসেজিং এবং অ্যাকশন, ইট ওয়াজ নট এ সিক্রেট, এটা কোনো গোপন বিষয় না যে আওয়ামী লীগের সঙ্গে ইন্ডিয়ার যে সম্পর্ক সেটা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং মধুর ছিল। এবং 2024-এর 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা গভর্নমেন্টের ফল হলো, তারপর থেকে কিন্তু সম্পর্কটা আর সেরকমভাবে থাকেনি, এবং লিটল বিট আনফ্রেন্ডলি, আননেইবারলি অ্যাটিটিউড ইন্ডিয়া কিন্তু প্রদর্শন করে আসছিল। যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন ইলেকশনের তোড়জোড় চলছিল, একটা মেসেজিং ইন্ডিয়ার পক্ষ থেকে একটা মেসেজিং ছিল, এবং আই উড সে যে ক্লিয়ার মেসেজিং, যে তারা বিএনপিকে কিছুটা হলো ফেভার করছে যাতে তারা ইলেকশনে যেতে। যদি আপনি খেয়াল করে দেখেন যে বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, তখন কিন্তু তার ফিউনারেলে ইন্ডিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাহেব উনি আসছিলেন। এবং 17ই ফেব্রুয়ারি যখন গভর্নমেন্ট শপথ গ্রহণ করে, ইন্ডিয়ার যে লোকসভার স্পিকার ওম বিড়লা, উনি কিন্তু ঢাকায় এসেছিলেন অংশগ্রহণ করতে। সো দোজ মেসেজিং আর ভেরি স্ট্রং, একটা গুড সিগন্যাল যে তারা গভর্নমেন্টের সঙ্গে, নতুন যে গভর্নমেন্ট আসছে বিএনপির সঙ্গে তারা কাজ করতে চায়। ইভেন যদি আমি গত বছর 6ই অক্টোবর ভারতের যে পররাষ্ট্র সচিব, উনিও কিন্তু বলছিলেন যে তারা ইলেক্টেড একটা গভর্নমেন্টের সঙ্গে ফ্রি ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে সেই দলের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। এটা তারা গত বছরই এই মেসেজটা দিয়েছিল। ইভেন যদি আমি দেখি যে এই মেসেজিংয়ের পরও কিন্তু আমরা গত এই সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে, পুশিনের ঘটনা বা এই লেটেস্ট এপিসোড, এই যে হ্যারাসমেন্ট, এইখানে দেখা যাচ্ছে যে ঠিক ওই মেসেজিংয়ের সাথে তাদের যে অ্যাকশন,
সেটা কিন্তু মিলছে না। তারা একদিকে বলছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, তারা যেটা ইলেক্টেড গভর্নমেন্ট যেই হোক না কেন তার সঙ্গে কাজ করতে চায়, সেটা কিন্তু এইখানে ব্যাটে বলে হচ্ছে না। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি যে আমি সাম্প্রতিক সময় আমরাও ভারতে গিয়েছিলাম এবং সেখানেও আমাদের ভারতের যে পররাষ্ট্র সচিব এই এপ্রিল মাসেই সে তার সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন হয় এবং ইন্টারাকশনে উনি যেটা বলার চেষ্টা করছিলেন যে যখন এই ধরনের প্রশ্ন আসে যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক অন্যান্য দলগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও ভাটা দেখা যায়, তখন উনি যে রেসপন্সটা করার চেষ্টা করছিলেন যে আমরা এইটাকে এইভাবে দেখতে পারি যে আমরা কোনো ডিসক্রিমিনেট করি না, মানে ভারত কোনো ডিসক্রিমিনেট করে না। ওনার যে রেসপন্সটা ছিল, আমি যদি বাংলায় বলি যে আমরা কোনো ডিসক্রিমিনেট করি না, ভারত থেকে যখন কোনো ইলেকট্রিসিটি যায় তখন আমরা বলে দেই না যে এটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্টরাই শুধুমাত্র কনজিউম করতে পারবে, বা আমরা যে পণ্য পাঠাই এটা শুধুমাত্র একটা দলের লোকজনই কিনবে, সেটা না, আমরা ডিসক্রিমিনেট করি না। তখন আমার মানে আমি নিজেই একটা অবজারভেশন দিলাম যে ইট ইজ ট্রু যে ভারতের এই অ্যাজ ফার অ্যাজ পিপুল আর কনসার্ন, বাংলাদেশের পিপুল তাদের ডিসক্রিমিনেশন নাই, কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের একটা ডিসক্রিমিনেশন আছে। তখন আমি এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম যে এইচ.এম. এরশাদ সাহেব যখন ক্ষমতা থেকে সরে গেলেন, বা বেগম খালেদা জিয়াও যখন তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হলো, তখন কিন্তু তারা দুজনের কেউ ইন্ডিয়া পালিয়ে যাননি, কিন্তু শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়া পালিয়ে গেছেন এবং এখনও উনি এখানে আছেন। সো দেয়ার ইজ এ ডিসক্রিমিনেশন অ্যাজ ফার অ্যাজ পলিটিক্যাল পার্টি অ্যান্ড পলিটিক্যাল লিডার্স আর কনসার্ন। ওইখানে কিন্তু একটা ডিসক্রিমিনেশন রয়ে যায়, সেটা এখনও বলবৎ আছে কি না সেটা তো সামনের দিনগুলোতে ভালোভাবে আমরা আরও বুঝতে পারবো। তবে এখন পর্যন্ত যা অবস্থা দেখছি আমরা যে ইন্ডিয়ার মেসেজিং এবং তাদের অ্যাকশন, এই দুটোর ভিতরে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। এই যে ঢাকার যে যানজট, ঢাকার যে ট্রাফিকের অব্যবস্থাপনা, এসবগুলো কাটাতে রাজধানীর ভেতরকার বেশ কিছু বাস টার্মিনালকে রাজধানীর বাইরে নেয়ার একটা ঘোষণা দিয়েছে সরকার। তো এ নিয়ে কথা বলবেন আমাদের প্রতিবেদক আফগানি বিন জহর। আফগানি, সরকার আসলে কি পরিকল্পনা করছে? সরকার পরিকল্পনা করছে ঢাকার শহরের মধ্যে যে বাস টার্মিনালগুলো আছে, যেমন সায়দাবাদ, গাবতলী, মহাখালী, এই বাস টার্মিনালগুলো ঢাকার মেইন শহরের বাইরে নিয়ে যাওয়া। যেমন সায়দাবাদেরটা আপনার কাশপুরে নিয়ে যাওয়ার কথাবার্তা চলতেছে, আবার গাবতলীটাকে হেমায়তপুরে নিয়ে যাওয়ার কথাবার্তা চলতেছে, মহাখালীকে নিয়ে যাওয়ার কথা হচ্ছে আপনার পূর্বাচল। এটা বেসিক্যালি সরকার করতে চাচ্ছে জনভোগান্তি কমানোর জন্য। কিন্তু আসলে ঢাকার ভিতরে ইন্টারসিটি বাস কমিউনিকেশন ঠিক না করে আসলে এই ধরনের উদ্যোগ কতটা সফল হবে, এটা একটা বড় প্রশ্নের ব্যাপার। আপনি জানেন হয়তো, আপনি দেখবেন এখন যে যাত্রীটা মহাখালী বাস টার্মিনাল নেমে ঢাকার শহরে ঢুকতে পারে যত ইজিলি, সে কিন্তু পূর্বাঞ্চল থেকে অত সহজে ঢুকতে পারবে না। আবার যে যাত্রীটা সায়দাবাদ নামতো, সে যদি কাশপুর নামে, তার বাস ভাড়া থেকে এক্সট্রা সিএনজি ভাড়া খরচ চলে যাবে। আপনি জানেন আমাদের ঢাকা শহরের যে বাসগুলো চলে, একক কোনো কোম্পানির মালিকানাধীন না, ব্যক্তি মালিকানায় চলে। বাসগুলোর মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা দেখা যায়, যার দরুন যাত্রীদের একটা ভোগান্তি। আবার সব থেকে ভোগান্তিতে পড়বে আসলে যে যাত্রীগুলা লোয়ার মিডল ক্লাস লেভেলে বিলং করে। একটা যাত্রীকে কাশপুর নামাই দিল, সে চাইলে একটা সিএনজি নিয়ে আসতে পারবে না, তাকে ওই লোকাল বাসে ধাক্কা খাইতে খাইতে ঢাকা ঢুকতে হবে। এটা একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আবার বাসগুলোরও তো বেহাল দশা। বাসগুলোরও খুবই বেহাল দশা। দেখবেন হয়তো ঢাকা শহরের বাসগুলো আসলে খুবই লক্ষ্যচক্কর, আবার মেয়াদ উত্তীর্ণ। তো সব মিলিয়ে সরকারের এই সিদ্ধান্তটা আসলে জনগণের ভোগান্তি কমানোর জন্য থাকলেও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এটা আসলে ভোগান্তি তো কমাবেই না, বরং বাড়াবে। আচ্ছা, যারা গণপরিবহন বিশেষজ্ঞ তারা কি বলছেন সরকারের উদ্যোগকে? গণপরিবহন বিশেষজ্ঞরা এই উদ্যোগটাকে সমন্বয়হীন উদ্যোগ বলে আখ্যা দিয়েছেন। এটা সফল করা সম্ভব হতো যদি আপনার যেখানে নতুন টার্মিনাল করা হবে তার সাথে আপনার কোনো এক্সপ্রেসওয়ে থাকতো বা মেট্রো রেল থাকতো, সেক্ষেত্রে হয়তো আপনি খুব সহজেই শহরের মধ্যে যাতায়াত করতে পারতেন। কিন্তু আপনি শহরে ঢোকার পথটা সুগম না করে আপনি এই ধরনের উদ্যোগ নিলে আসলে জনগণের ভোগান্তিই বাড়বে, এক্সপার্ট এটাই বলতেছেন। আচ্ছা আচ্ছা, আর এটা তো একটা প্যাচওয়ার্ক আসলে, মানে সমন্বিত উদ্যোগ বলতে ধরেন যে
রিং রোড হওয়ার কথা সেগুলো হয়নি। হ্যাঁ, তারপরে রিং রোড গুলো হলেও ধরেন একটা যাত্রীর জন্য অ্যাটলিস্ট খুব যদি আপনার কোনো একটা একক কোম্পানির আন্ডারে একটা ভালো বাস সার্ভিস চালু করতে পারতো সরকার অ্যাটলিস্ট, হুম হুম তাও কিছুটা ভোগান্তি কমতো। হুম হুম কারণ আপনি খেয়াল করলে দেখবেন আমাদের রাস্তায় যানজটগুলো লাগে বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতার কারণে। হুম হুম একটা বাস আগে যাইতে গিয়ে আটকে দেয়, আরেকটা বাস মানে খুবই একটা, হ্যাঁ, এবং এটা এখনো কিন্তু থামেনি। এটা এখনো থামেনি। হ্যাঁ, তো এমন একটা পরিস্থিতিতে আসলে সরকার যদি এই ধরনের উদ্যোগ নিতে চায়, এটা কতটা সুফল বয়ে আনবে, এটা একটা বড় প্রশ্ন। হুম 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 আচ্ছা, রুট রেশনালাইজেশনও তো হয়নি, মানে একদম একটা বিশৃঙ্খল অবস্থা। হ্যাঁ, এ ব্যাপারে অধ্যাপক হাদিউজ্জামান বলছিলেন যে রুট রেশনালাইজেশনের একটা প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা সমন্বিত উদ্যোগের অভাবে করে ওঠা হয় নাই, বা সদিচ্ছার অভাবে হয়তো। বিশ্বকাপ ফুটবল চলছে, জনপ্রিয় দুটি দল ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি দলই খেললো। সব মিলিয়ে বিশ্বকাপ এখন কেমন যাচ্ছে সে বিষয়ে আমরা কথা বলছি। হেড অফ স্পোর্টস রুবায়েত ইফতেখার। আরিফুল, আমরা বিশ্বকাপটা দেখছি এবং শুরুটা আস্তে আস্তে আমরা দেখছি যে খেলার ইন্টেন্সিটি বাড়ছে। প্রতিটা দলই আপনি ব্রাজিল এবং আর্জেন্টিনার কথা বললেন, জার্মানিও খেলেছে, স্পেনও খেলেছে বড় দলগুলোর মধ্যে। আজ রাতে পর্তুগালের খেলা আছে, ইংল্যান্ডও নামবে, ফ্রান্সকেও আমরা দেখলাম। সবগুলো দলে কিন্তু একটু সতর্কতার সাথে শুরু করেছে। জার্মানির একটা বড় ব্যবধানের জয় পেয়েছে, স্পেন গোল শূন্য ড্র করেছে। দলগুলো এখন খুব একটু সতর্ক থাকবে, কারণ একদম প্রথম ম্যাচ বিশ্বকাপের। এখানে তারা একটু নিজেদের ট্যাকটিক্সগুলো দেখবে, কৌশলগুলো কাজে লাগছে কিনা। খেলোয়াড়দের অনেকের ইনজুরি ছিল, তাদেরকে কিছুক্ষণ খেলিয়ে দেখছে যে তারা পুরো 90 মিনিটের মতো ফিট কিনা। আবার চেঞ্জ করছে। আমরা জার্মানির জামাল মুসিয়ালাকে দেখেছি যে পুরো ম্যাচ খেলেননি। মিশরের সবথেকে বড় তারকা মোহাম্মদ সালাহ, তিনিও কিন্তু পুরো ম্যাচ খেলেননি। তাদেরকে সংরক্ষণ করে রাখা হচ্ছে যে আচ্ছা, বিশ্বকাপটা এবারে যেহেতু বড় একটু লম্বা টুর্নামেন্ট, সাবধানে একটু খেলুক, সতর্কতার সাথে খেলুক। তো প্রাথমিক পর্বে দলগুলোকে আমরা সাবধানতাই অবলম্বন করতে দেখবো আসলে। আর যদি উন্মাদনার কথা বলেন, তাহলে বাংলাদেশে আসলে বিশ্বকাপ ব্রাজিল যেদিন থেকে খেলছে সেদিন থেকে উন্মাদনার চূড়ান্ত পর্যায়ে আর্জেন্টিনাও খেললো, এবং আমরা দেখেছি যে আসলে এই উন্মাদনাটা ঠিক কোন পর্যায়ে চলে গেছে। সোশ্যাল মিডিয়া খুলে এখন আপনি ডেইলি আর্জেন্টিনা, ব্রাজিল বা জার্মানি, নেদারল্যান্ডসের সমর্থকদের কিছু না কিছু পাগলামি দেখতে পারবেন। কেউ বিশাল লম্বা পতাকা নিয়ে মিছিল করছেন, কেউ আবার রিসেন্টলি দেখলাম যে বিশাল একটা জার্সি বানিয়ে টাঙিয়েছেন। কেউ কোনো এক ভক্ত পণ করছেন তার প্রিয় দল না জিতলে তিনি বিয়েই করবেন না। তারপরে আবার কোনো এক দল প্রিয় রঙে নিজেকে রাঙিয়েছেন, বাড়ি রং করছেন। এই উন্মাদনাটা এটা আসলে চলতে থাকবে এখন। এটা বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এটা চলবেই। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে দুই দলের, বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকরা কিন্তু অনলাইনে তাদের যে বলা যায় যে যুদ্ধ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অফলাইনেও মারামারি করেছে, আক্ষরিক অর্থে হাতাহাতি হয়েছে। তো এটা কিন্তু শুরু হয়ে গেছে এবং মানে একেবারেই পিক ইন্টেন্সিটি লেভেলে রয়েছে। তো সে হিসাব করলে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপটা ইজ আপ এন্ড রানিং টু দ্য ফুলেস্ট। আরো এটা তো আরো আস্তে আস্তে পিকে যাবে ধরেন, অবশ্যই, কারণ খেলার প্রথম রাউন্ড তো দ্বিতীয় তৃতীয় খেলাটা বা নকআউট রাউন্ড যখন থেকে শুরু হবে, এটা যখন একটা দুটো করে দল বাদ পড়া শুরু করবে, এটা এই উন্মাদনা আরো কোথায় যে পৌঁছাবে এটা আমরা উই ক্যান অনলি ইম্যাজিন। বাট 2022 বিশ্বকাপে আমরা দেখেছিলাম আর্জেন্টিনার যে ম্যাচ জয়ের যে উচ্ছ্বাস ঢাকায় হয়েছিল, কিংবা যেভাবে ছাত্ররা সেলিব্রেট করেছিলেন টিএসসিতে, মহসিন হলে, ড্যাফোডিল ইউনিভার্সিটির, এই ফুটেজগুলো পুরো বিশ্বে ভাইরাল হয়ে গিয়েছিল, শুধু বাংলাদেশে নয়। এবং আর্জেন্টিনার জয়ের পর অফিসিয়াল যে ডকুমেন্টারিটা বানিয়েছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন, এবং সেখানে কিন্তু বাংলাদেশি ফ্যানদের ওই ফুটেজগুলো ব্যবহার করা হয়েছে। এবং আর্জেন্টিনার পক্ষ থেকে, ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থনে একটা পেজ খোলা হয়েছিল যে উই সাপোর্ট বাংলাদেশ ক্রিকেট টিম, কারণ বাংলাদেশি ফ্যানরা আর্জেন্টিনার ফুটবল টিমকে সাপোর্ট করেন। তো এই আমরা গতবারই কিন্তু দেখেছি যে আর্জেন্টিনার যিনি অ্যাম্বাসেডর ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে এটা একটা নতুন, দুই দেশের মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা করবে, দ্বিপাক্ষিক একটা সম্পর্কের কে আরো শিথিল করবে। এবং এই উন্মাদনা উনিও বিশ্বাস করতে চাননি যে এটা কিভাবে এত দূরের একটা দেশ উন্মাদনায় ভুগতে থাকে। ব্রাজিলের ক্ষেত্রেও সত্য, আমরা ব্রাজিলের ফ্যানদেরকেও দেখলাম এবং দেখছি
তারা কিন্তু একই রকম আর্জেন্টিনা ফ্যান এবং ব্রাজিলের ফ্যান, তারা কোন পর্যায়ের উন্মাদনার তাদের প্রকাশ করেন সেটা তো আমরা দেখছি প্রতিদিন। এটা তো আরো আস্তে আস্তে এটা বাড়বে এবং আমরা হুম। দেখব যে যেসব দলগুলো রয়েছে জার্মানি, হুম, পর্তুগাল, স্পেন, এদের ভক্তরাও কিন্তু যথেষ্ট সরব। হুম হুম হুম। ধন্যবাদ রুবাদ বিক্রম আপনাকে।